পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা ২৪। গাড়ির ব্যাক সিটে রীতিমতো ক্লান্ত হয়ে বসে শ্বাস ফেলছে একজোড়া মানব। একজনের চোখে সফলতার আমেজ, আরেকজনের চোখে আতঙ্কের শেষ চিহ্ন। ইরফান সিটে ঘাড় এলিয়ে বড় বড় শ্বাস ফেলছে। চোখ জোড়া বন্ধ তার। শরীর একটুও নড়াচড়া করার মতো শক্তি তার মাঝে নেই। নিহারিকা সেই সময় সমস্ত জাদুটোনা শেষ করার সাথে সাথে ইরফানের অনুভূত হয়েছে কেউ যেন তার শরীর থেকে কিছু একটা টেনে বের করে নিয়ে গেছে। শরীরটা অচল লাগছে তার, শারীরিকভাবে অত্যন্ত বাজে অবস্থা। এদিকে নিহারিকাও তার পাশে ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিয়েছে পেছনে। চোখ বুজে ঘন নিঃশ্বাস টানছে সে। কষ্ট হচ্ছে কিনা বোঝার উপায় নেই, তবে দুজনেই ক্লান্ত। হয়তো এত পরিশ্রমের পর সফল হতে পেরে শান্তিতে দুদণ্ড নিঃশ্বাস ফেলছে। ইরফান অনেকটা সময় পর নিহারিকার দিকে তাকিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলল, আমার শরীরটা এমন লাগছে কেন নিহা? মনে হচ্ছে যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবো। নিহারিকা চোখ না খুলেই জবাব দিল, মাঝে মাঝে শরীরে জিন ভর করতো আপনার। একটা অস্থায়ী বাস বানিয়ে নিয়েছিল তারা। এইসব আজে বাজে জিনিস থেকে মুক্তি মিলেছে বলেই এখন শরীর হালকা ও দুর্বল লাগছে। আজ রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে, চিন্তার কারণ নেই। ইরফান অবাক হলো না, তবে অনুভূতি শূন্য দৃষ্টিতে শ্বাস ফেলতে ফেলতে তাকিয়ে দেখল নিহারিকাকে। মেয়েটা কি অদ্ভুত, তাই না? হুট করে তার জীবনে এসে হুট করেই আপন হয়ে গেল, হুট করেই নিজের করে নিয়ে সব কিছুর সমাধান করে দিল। ইরফানের চোখ সরল না নিহারিকার থেকে। সে দেখল নিহারিকা ঘেমে গেছে, তার গলা ঘাড় থেকে ঘাম গড়িয়ে পড়ছে। ইরফান এক চুলো দৃষ্টি না সরিয়ে নিজের শার্টের হাতা দিয়ে আলগোছে সেই ঘাম মুছে দিল। অপ্রত্যাশিত স্পর্শে নিহারিকা চোখ মেলে পাশ ফিরে তাকালো। চোখে কোনো অনুভূতি নেই, নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা, শুধু সম্মোহনী দৃষ্টিজোড়া অকারণেই আলগোছে মিলে গেল। ইরফান কিছু বলতে চায়, মুখ দেখে বোঝা গেল। কয়েক মুহূর্ত পর সেভাবেই চোখে চোখ রেখে জিজ্ঞেস করে বসল, নিহা, একটা কথা ভেবে দেখলাম। কি? আমার এই কালো জীবনে তুমি না আসলে কি হতো আমার? আমি কি মরে যেতাম না? পুরো জীবনটাই বরবাদ হয়ে যেত না? আমার মেয়েটার কি হতো? নিহারিকা কিছু বলল না। আবারও ভারী শ্বাস ফেলে কপালের ঘাম মুছে শুকনো ঢোক গিলে বলল, প্রত্যেকটা মানুষই পৃথিবীতে আসে কোনো না কোনো উদ্দেশ্যে। এক একজনকে পাঠানো হয় এক এক উদ্দেশ্য সফলের জন্য। হয়তো বা আমি আপনার বা আপনাদের জন্যই এসেছি, তাই আমার না থাকার প্রশ্নই ওঠে না। ভাগ্যের লিখন মোছা সহজ না। ইরফান শুনল কি না বোঝা গেল না। সে আবারও কাতর স্বরে জানতে চাইল, তুমি না থাকলে কি হতো আমার? নিহারিকার দৃষ্টি সরিয়ে নিল। আমি আসবো বলেই এসব হয়েছে। আমার আসার কথা না থাকলে হয়তো এসব ঘটতো না। জীবনের সব ঘটনাই একে অপরের সাথে জুড়ে থাকে। অনন্যা এসেছে বলে তামান্না মারা গেছে, তামান্না মারা গেছে বলে আমি এসেছি, আমি এসেছি বলে অনন্যার মতো শয়তানকে শেষ করতে পেরেছি। ইরফান দীর্ঘশ্বাস ফেলল। সামনের সিট থেকে পানির বোতলটা নিয়ে নিহারিকার হাতে দিয়ে খেতে বলল। দ্বিমত পোষণ করল না নিহারিকা। ঢক ঢক করে অর্ধেক পানি খেল, বাকি অর্ধেক দিল ইরফানকে। ইরফানও তৃপ্তি ভরে পানির পিপাসা মেটালো। মনে হলো যেন জীবনটা ফিরে পেয়েছে। পানি খেতে গিয়ে ইরফানের চোখ গেল নিজের ডান হাতের দিকে। সাথে সাথে সে প্রশ্ন করল, নিহা, তখন তুমি এই তাবিজটা আমায় পরিয়ে দিয়েছিলে যে? নিহারিকা তাকালো, মাথা নেড়ে বলল, ওটা খুলতে পারেন এখন। ইরফান ভ্রু কুচকে তাকালো, তুমি এটা আমায় দিয়েছিলে কেন? নিহারিকা কিছুক্ষণ চুপ রইল। অনেকটা সময় পর ঠোঁট ভিজিয়ে বলল, আপনার বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। এই তাবিজ হাতে না থাকলে ওখানে যা যা ঘটেছে সেসবের প্রভাব আপনার উপর পড়ত। নিশ্চিত করতে পারতাম না যে ভবিষ্যতে আবারও আপনার উপর জিনের আছর পড়বে না। ওই জায়গাটা ভয়ানক, জাদু দ্বারা আচ্ছাদিত, সব কিছুতেই আজ ছিল। কিন্তু এটা থাকার কারণে এখন নিশ্চিন্ত থাকতে পারছি যে আপনি সম্পূর্ণ বিপদমুক্ত। সাথে আপনার রক্তের সম্পর্কের আত্মীয়রাও, বিশেষত ইনায়া এখন বিপদমুক্ত। বলেই নিহারিকা মুচকি হাসল, যেন খুব খুশি সে। কিন্তু কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে গেল ইরফানের। ইরফান হাতের তাবিজটা খুলে নিয়ে ফট করে জিজ্ঞেস করলো চিন্তিত সুরে, তাহলে তুমি কেন তাবিজটা নাওনি নিহা? তোমারও তো বিপদ হতে পারত। নিহারিকা এবারে এমনভাবে তাকালো যেন সেই প্রশ্নটাই এড়িয়ে যেতে চাইছিল। তবুও আমতা আমতা করে বলল, আমার দরকার ছিল না, আমার উপর পুরো বান মারতে পারেনি তো, তাই নিইনি। ইরফানের অসন্তুষ্ট মুখ দেখে এবারে একটু উচ্চস্বরে নিহারিকা বলল,
উফ, আপনি আর জেরা করবেন না তো, আমার ভীষণ ক্লান্ত লাগছে। দ্রুত এখন ইনায়াকে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরে যাই চলুন। আপনি গিয়ে টানা 10 ঘন্টা ঘুমাবেন, আর আমি মাকে সব খুলে বলবো এবারে। চলুন দ্রুত। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে তামান্নারূপী অনন্যা যে বান্ধবীর বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে কালো জাদুকরের আস্তানায় যেত, তা বুঝতে বাকি রইল না কারোর। আয়েশা বেগম সব কিছু শুনেই আঁতকে উঠেছেন। ইয়াহিয়া কবির তো অবাক হয়ে তাকিয়ে রয়েছেন নিহারিকার দিকে। এসব কি শুনতে হচ্ছে তাকে? তার বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছিল আর সে জানতই না। আয়েশা বেগম সবচেয়ে বেশি কষ্ট পেলেন তামান্নার জন্য। ইস, বেচারি মেয়েটা অকারণেই কষ্ট পেয়ে চলে গেল দুনিয়া ছেড়ে। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা মা, আপনারা আর চিন্তা করবেন না, এখন সব কিছু ঠিক হয়ে গেছে। আপনাদের ছেলে ও ইনায়া সম্পূর্ণ বিপদমুক্ত। আর কখনোই এ বাড়িতে এমন খারাপ কিছু হবে না ইনশাল্লাহ। সব ঠিক করে দিয়েছি। ইয়াহিয়া কবির মাথা দুলিয়ে বলেন, কিন্তু মা, তুমি আমাদের আগে কেন বলনি এসব? কাউকে কিছু জানাওনি কেন? নিহারিকা প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ রইল। ঘরের ভেতর হালকা নিস্তব্ধতা নেমে এলো। আয়েশা বেগমের চোখ ভেজা, ইয়াহিয়া কবিরের দৃষ্টি স্থির। উভয়ই অপেক্ষা করছে তার উত্তরের জন্য। নিহারিকা ধীরে নিঃশ্বাস নিল, তারপর মাথা নিচু করে শান্ত গলায় বলল, কারণ তখন বললে আপনারা বিশ্বাস করতেন না, আর আমার সাধ্যও ছিল না আপনাদের বিপদে ফেলার। কথাটা শুনে দুজনেই থমকে গেলেন। নিহারিকা আবার বলল, এসব বিষয় হুট করে কাউকে বললে সেটা গল্পের মতো শোনায়, ভয়ঙ্কর গল্প, কিন্তু বাস্তব না। সে একবার ইরফানের দিকে তাকালো। ইরফান আসার পর থেকেই চুপচাপ সোফায় বসে আছে, তার চোখে এখনো ক্লান্তির ছাপ। নিহারিকা ধীরে ধীরে বলল, আর শুধু বিশ্বাসের বিষয় না, সময়েরও একটা ব্যাপার ছিল। ইয়াহিয়া কবির ভ্রু কুঁচকে বললেন, মানে? নিহারিকা এবার একটু গম্ভীর হলো। অনন্যা মানে যেন অনেক আগেই সব কিছু প্ল্যান করে রেখেছিল। ও জানতো কাকে কখন আঘাত করতে হবে। আমি যে খুব একটা সহজ সরল মেয়ে না, তা বোঝার সাথে সাথে ও ভয়ে আমাকেও। যাই হোক, এর উপর যদি আমি আগে কিছু বলতাম, ও সতর্ক হয়ে যেত। আয়েশা বেগম কাপা গলায় বলেন, তখন কি হতো? হয়তো আমরা কেউই বাঁচতাম না। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা। কথাটা যেন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। ইরফানের বুক ধক করে উঠল। নিহারিকা এবার ধীরে বলল, আমি নিশ্চিত হতে চেয়েছিলাম পুরো বিষয়টা বুঝতে, ওর শক্তি কতদূর, ও কি চায় সব। মেয়েটা একটু হাসল মৃদু করে। আর সবচেয়ে বড় কথা, আমি সময়ের অপেক্ষায় ছিলাম। সত্যি বলতে তামান্নারূপী অনন্যাকে প্রথম দেখাতেই আমার সাধারণ মনে হয়নি। সেও বুঝেছিল আমি সন্দেহ করছি, তাই তাড়াহুড়ো করে এত কিছু। আর আমি সেই সময়টারই অপেক্ষা করছিলাম। ইয়াহিয়া কবির ধীরে বললেন, কোন সময়? নিহারিকা এবার সরাসরি তাকালো তার চোখে। যেদিন ও নিজের শক্তির চূড়ায় যাবে, কারণ তখনই ও সবচেয়ে দুর্বল হয়। আয়েশা বেগম অবাক হয়ে বললেন, এটা আবার কেমন কথা? নিহারিকা ব্যাখ্যা করল, কালো জাদুর একটা নিয়ম আছে। যখন কেউ চূড়ান্ত আচার করতে যায়, তখন তার সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত থাকে। তখন তাকে আঘাত করলে একবারেই শেষ করা যায়। ইরফান ধীরে মাথা তুলল, বলল, তাই তুমি অপেক্ষা করছিলে, আর ইচ্ছে করে সেই সময়টাতে ওই আস্তানায় গেলে? নিহারিকা হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ। তার চোখে তখন ক্লান্তির ছাপ। একটু দেরি হলে সব শেষ হয়ে যেত। আয়েশা বেগম হঠাৎ এগিয়ে এসে নিহারিকার হাত ধরে ফেললেন। তার চোখ ভেজা। মারে, তুমি একা এত কিছু সামলালে? নিহারিকা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হাসল, একা না, আল্লাহ আছেন তো। আর নিহারিকা ইরফানের দিকে তাকালো, আপনার ছেলেও তো ছিল। সে বিপদে না পড়লে আমি নিজেও জানতাম না যে আমি এতটা সাহসী। ইয়াহিয়া কবির দীর্ঘশ্বাস ফেললেন, তার কণ্ঠে আবেগ ঝরে পড়ল। তোমার আর ইরফানের বিয়ের উদ্দেশ্য ছিল এক, হলো আরেক। তবে যা হয় ভালোর জন্যই হয়। যা দেখছি, তুমি আমাদের কত বড় বিপদ থেকে বাঁচালে মা, আমরা বুঝতেও পারিনি। নিহারিকা মাথা নিচু করল, আমার যা করার দায়িত্ব ছিল তাই করেছি বাবা, সংসারটা আমারও। ইরফান এবার ধীরে উঠে দাঁড়ালো, তার চোখ স্থির নিহারিকার উপর। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, আমি বিশ্রাম নিতে যাচ্ছি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ইরফান চলে গেল ঘরের দিকে। ইনায়াকে ওরা আগেই ঘুম পাড়িয়ে রেখেছে তার দাদির ঘরে। ঘরের বাতাসটা যেন হালকা হয়ে গেল, কিন্তু সেই শান্তির মাঝেও নিহারিকার চোখে এক ঝলক অদ্ভুত ক্লান্তি আর অদেখা রহস্য রয়ে গেল। যেন সব শেষ হলেও তার ভেতরে এখনো কিছু না বলা গল্প বাকি আছে। ইয়াহিয়া কবিরও উঠে দাঁড়ালেন, নিহারিকার মাথায় হাত রেখে বললেন, তুমি আমাদের পরিবার,
আমাদের জীবনের আলো ফিরিয়ে দিয়েছো বৌমা। আমি বুক ফুলিয়ে বলতে পারি তুমি এ বাড়ির জন্য একটা জ্বলন্ত শিখা, যা সব অশুভ আধারকে নিঃশেষ করতে সক্ষম। তোমাকে এ বাড়ির বউ করে এনে জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। ইয়াহিয়া কবির প্রস্থান নিলেন বসার ঘর থেকে। আয়েশা বেগম ভীষণ আবেগপ্রবণ মানুষ। তিনি এগিয়ে এসে রীতিমতো নিহারিকাকে জড়িয়ে ধরে বললেন, একটাই অনুরোধ থাকবে মা, এভাবেই আগলে রেখো এই সংসারটাকে। আমি আর বাঁচবই বা কদিন, আমার ছেলে আর নাতনিটাকে কিন্তু তোমার ভরসায় থাকবে। এভাবেই থেকো সারা জীবন, কখনো ছেড়ে যেও না। নিহারিকা হেসে বলল, আপনার ছেলে আমার স্বামী, আর আপনার নাতনি আমার মেয়ে। আমার জীবন তো তাদের জন্যই মা। একটু সময় নিলেন আয়েশা বেগম। এবার একটু কাছে এসে ফিসফিসিয়ে আড়াল করে সতর্কতার সুরে বলেন, নিহারিকা মা, একটা কথা জিজ্ঞেস করি। নিহারিকা তটস্থ হলো। জি মা, বলুন। ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করলেন ভদ্রমহিলা। দেখো, আমি তো তোমার মায়ের মতোই, তাই না? তাই জড়তা করলাম না, সরাসরি জিজ্ঞেস করি, ইরফান কি তোমাদের কি সম্পর্ক স্বাভাবিক নেই? নিহারিকা চমকালো এমন কথা শুনে। ভদ্রমহিলা কিসের ইঙ্গিত দিয়েছেন বুঝে বললেন, যে আছে তোমা, সব ঠিক আছে। ভ্রুকুচকে তাকালেন আয়েশা বেগম। বাচ্চা নেবে কবে তাহলে? তাড়াতাড়ি নাও। নিহারিকা যেন মুহূর্তের জন্য জমে গেল। আয়েশা বেগমের কথাটা খুব স্বাভাবিক, খুব সাধারণ, কিন্তু তার বুকের ভেতর কোথাও যেন ধাক্কা দিল। সে ধীরে ধীরে মাথা নিচু করল, ঠোঁট নাড়ল, কিন্তু শব্দ বের হতে একটু সময় নিল। মা, আমি বাচ্চা নিতে চাই না। কথাটা বলার সঙ্গে সঙ্গে চারপাশটা যেন হঠাৎ থমকে গেল। আয়েশা বেগম একদম স্তব্ধ। তার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। কি কি বললে? বাচ্চা নিবে না মানে? কেন মা, এ কেমন কথা? সংসার তো তখনই পূর্ণ হয় যখন নিজের একটা সন্তান আসে। নিহারিকা এবার মাথা তুলল। চোখ দুটো ভিজে উঠেছে, কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। সে মুচকি হেসে বলল, সংসার পূর্ণ হওয়ার জন্য নিজের সন্তান দরকার হয়, এই কথাটা সবাই বলে মা, ঠিকই বলে, কিন্তু আমার কাছে সংসার তো আগেই পূর্ণ। আয়েশা বেগম ভ্রুকুচকে তাকালেন। কিভাবে? নিহারিকা একটু এগিয়ে এলো। কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা। বলল, ইনায়া আছে না মা? এই এক কথায় যেন সব কিছু থেমে গেল। আমারই তো সন্তানও। কথা শস করতে গিয়ে গলা কেঁপে উঠল নিহারিকার। আমার কাছে ওই আমার মেয়ে। আয়েশা বেগম চুপ রইলেন অনেকক্ষণ। তিনি বোঝার চেষ্টা করছেন নিহারিকার অভিব্যক্তি। তাই নিজেই নিহারিকা ধীরে ধীরে বলতে লাগলো, আপনি ভাবছেন আমি হয়তো নিজের সন্তান চাই না বলে ভুল করছি, কিন্তু মা, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? যদি আমার নিজের সন্তান আসে, আমি কি পারবো দুজনকে সমানভাবে ভালোবাসতে? মানুষ তো মানুষই মা, কখনো না কখনো নিজের সন্তানের দিকে একটু বেশি টান চলে আসতে পারে। চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো মেয়েটার। তবুও বলল, আর সেই এক ফোঁটা কম ভালোবাসা যদি ইনায়ের ভাগে পড়ে? ও তো আগেই মাহারা। আমি কি ওর সেই অভাবটা আবার নতুন করে বাড়াতে পারি? আয়েশা বেগমের মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো। নিহারিকা আরও কাছে গিয়ে তার হাত ধরল। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি মা, যদিও মুখে বলিনি কখনো, কিন্তু মন থেকে দিয়েছি। ওর জীবনে আর কোনো অভাব থাকতে দেব না। আমি ওর মা হব, পুরোপুরি। বিশ্বাস করুন, আমি মন থেকে ওকে নিজের সন্তান মনে করেছি। ইনশাল্লাহ করব। নিহারিকার কণ্ঠে এবার একরাশ কষ্ট মিশে গেল। সে বলল, আমি চাই না ও কখনো অনুভব করুক যে সে কারো জায়গায় ভাগ করে নিচ্ছে। আমি চাই ও জানুক সেই আমার সব। আমি চাই ও জানুক আমি ওর মা। কয়েক সেকেন্ড নীরবতা, কিন্তু যেন অনেকটা সময় কেটে গেল। হঠাৎ আয়েশা বেগম গভীর শ্বাস ফেললেন। তার চোখেও পানি জমেছে। ধীরে ধীরে তিনি নিহারিকার মুখে হাত রাখলেন। মারে, তুই এতটা ভেবে রেখেছিস? নিহারিকা মাথা নুয়ে ফেলল। আয়েশা বেগম তাকে বুকে টেনে নিলেন এবার, আগের থেকে আরো শক্ত করে। হুট করে চোখে পানি নিয়ে ফিক করে হেসে বললেন, গতকাল পাশের বাড়ির ভাবি বলছিল, দেখবেন ভাবি, সময়ের সাথে সাথে আপনার নাতি ঠিকই সৎ মায়ের খেলা দেখতে পাবে। তখন কেমন করে যে বুকটা ধক করে উঠেছিল রে নিহা, তা তোকে আমি বোঝাতে পারবো না। অথচ এদিকে আমার বৌমা নিজের সুখটাই ছেড়ে দিচ্ছে আমার নাতনির জন্য। নিহারিকা হেসে বলল, সুখ তো ওর মাঝেই মা, ছেড়ে তো দেব না। নিহারিকা কথাটা শুনে মৃদু হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়েছিল এক অদ্ভুত প্রশান্তি। সে খেয়াল করলো আয়েশা বেগম আর আগের মতো তুমি মিলিয়ে কথা বলছে না। একেবারে আপন করে নিজের মেয়ের মতো করে তুই বলছেন, আর নিহারিকা না ছোট করে নিহা ডেকে উঠছেন।
এই ছোট্ট পরিবর্তনটাই যেন নিহারিকার ভেতরটা নরম করে দিল। কি অদ্ভুত, একটা শব্দের বদলেই মানুষ কতটা কাছে চলে আসে। তার বুকের ভেতরটা হালকা হয়ে গেল। মনে হলো এই বাড়িটা এখন আর শুধু দায়িত্ব না, সত্যিই নিজের। চোখের কোণে জমে থাকা জলটুকু লুকাতে মুখটা একটু ঘুরিয়ে নিল সে। মনে মনে ধীরে বলল, এভাবেই যদি সারা জীবন থাকে তাহলে আমার আর কিছুই চাই না। আয়েশা বেগম তখন তাকে জড়িয়ে ধরে আছেন। সেই উষ্ণতায় নিহারিকার বহুদিনের এক শূন্যতা যেন ধীরে ধীরে ভরে উঠছে। সে আলতো করে বলল, মা। এই একটা শব্দেই কেমন কেঁপে উঠলেন আয়েশা বেগম। নিহারিকা এবার একটু দূরে সরে তার দিকে তাকালো, চোখে মায়া, ঠোঁটে নরম হাসি। আপনি না তুই করে আর নিহা বলে ডাকলে ভালো লাগে আমার। মনে হয় সত্যি আপনার মেয়ে হয়ে গেছি। আয়েশা বেগম চোখ মুছে হেসে ফেললেন। পাগলি মেয়ে একটা, তুই তো অনেক আগেই আমার মেয়ে হয়ে গেছিস, শুধু বলাটা বাকি ছিল। নিহারিকার বুকের ভেতরটা কেমন হালকা হয়ে গেল। সে ধীরে আয়েশা বেগমের হাতটা নিজের হাতে চেপে ধরল। আয়েশা বেগম তাকিয়ে রইলেন। মেয়েটার চোখে যে জেদটা দেখেছেন সেটা সাধারণ না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিহারিকার চোখের গভীরে এক ঝলক ছায়া খেলে গেল, খুব দ্রুত কিন্তু স্পষ্ট, যেন সে কিছু জানে, কিছু এমন যা এখনো কেউ জানে না। আয়েশা বেগম কাপা গলায় বললেন, আল্লাহ তোকে অনেক বড় মনের বানিয়েছে নিহা, আমি গর্ব করি তোকে নিয়ে।